আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দয়া করে একটু সময় মতো ক্লাসে আসার চেষ্টা করবেন। 8:30 মানে 8:30। আমার দেরি হতে পারে, আমি দেরি করতে পারি, স্যার মানুষ তাই না? আপনারা দেরি করবেন কেন? আগেই একটু 2-3 মিনিট আগে থেকেই মোবাইলটা হাতে নিয়ে বসে থাকবেন। আচ্ছা, আমরা আজকে একটু পড়াটা ভিন্ন রকম। আমরা আজকে সিআরপিসিটা একটু রিভিশন দেব, পেনাল কোড একটু রিভিশন দেব, তারপরে আমরা সাক্ষ্য যাব। তো যারা দেরিতে ক্লাসে আসবেন তারা এগুলো কিন্তু মিস করে যাবেন। আসেন আমরা ফৌজদারি কার্যবিধি রিভিশন দেই। বলেন তো, ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান মোতাবেক একজন পুলিশ অফিসার যে কোনো ধরনের সন্দিগ্ধ মালামাল আটক করে ফেলতে পারে? প্রশ্ন বুঝতে পারছি? ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক পুলিশ অফিসার যে কোনো সন্দিগ্ধ বস্তু বা উত্তর ভুল হয়েছে 550, উত্তর কত হবে? 550। 23 ধারা কিন্তু আটকের কথা বলে নাই। 23 ধারা হলো আপনি মালামাল পাওয়ার পরে কি করবেন, জব্দ তালিকা তৈরি করবেন, কোন কোন মালামালগুলো পেলে আপনি কি ব্যবস্থা নিবেন। এই হলো 523, কিন্তু মূল ধারাটা কিন্তু 550। কত? 550 ধারা থেকে কিন্তু পুলিশ অফিসারের আটকের ক্ষমতা। তারপরে আপনি আটক করার পরে যে ব্যবস্থা, প্রসেসটা কি হবে, এটা হলো 523, 24, 25। বুঝতে পারছি? রাবে আপু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন। সিআরপিসি কতদিন থেকে পড়েন না বলেন তো? হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ দান করবে কে? হেবিয়াস কর্পাস আদেশ আপনাদেরকে পড়িয়েছিলাম। কত ধারা? ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 492। 491। 491, 491। 92 কে বললো রে? মাথায় বাড়ি মারবো। 491 হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ দানের ক্ষমতা কার? হাইকোর্ট বিভাগ দেয়। কি কি ধরনের আদেশ দেয়? কোনো বন্দীকে হাজির করা হোক, কোর্ট মার্শালে হাজির করা হোক, এক জেল থেকে আরেক জেলে স্থানান্তর করা হোক, তাই না? এরকমের কয়টা আদেশ দেয়? 5টা আদেশ কিন্তু দেয়। এটাকেই বলে হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ। কত ধারা? ফৌজদারি কার্যবিধি 591 ধারা। কোন কোন ক্ষেত্রে কোন আসামির জামিন বাতিল করে পুনরায় তাকে জেল হেফাজতে প্রেরণ করা হয় বা আবার জেলখানায় দেওয়া হয়? কোন কোন ক্ষেত্রে? দুই একটা কারণ বললেই হবে। কোন কোন ক্ষেত্রে কোনো আসামি জামিনে আছে, তার জামিনটা বাতিল করে পুনরায় আবার তাকে হাজতে প্রেরণ করা যায়? বলেন কত ধারা? আচ্ছা, ধারাটা বললেই হবে। কেন রাবে আপু এগুলো পাচ্ছেন না কেন? 503 এগুলোই পড়াইছি আপনাদেরকে। 497 ধারা। জামিনের কয়টা ধারা? 3টা। 96, 496, 97, 98, তাই না? এখন 497 হলো জামিনযোগ্য অপরাধগুলোর জামিন। তো আপনি জামিন দিলেন, ঠিক আছে। 497 এর ভাষ্য আপনাদেরকে বারবার করে পড়াইছি যে 5 ধরনের ব্যক্তিকে জামিন বাতিল করে পুনরায় পুলিশ হেফাজতে বা পুনরায় কোথায় প্রেরণ করা হয়? জেল হাজতে প্রেরণ করা হয়। 497, 496, জামিনের অযোগ্য অপরাধে, না দুঃখিত, জামিনযোগ্য অপরাধে জামিন 496, অযোগ্য অপরাধে জামিন 97, আর 98 হলো আগাম জামিন বা এন্টিসিপেটরি বেইল। এগুলো আপনাদেরকে কত সুন্দর করে পড়াইছি। এখনো যদি আপনাদের সিআরপিসি তে সমস্যা থেকে থাকে আপনারাই বলেন তো, আপনারা কি করবেন বলেন? আমার ক্লাসে পড়া বন্ধ মানে আপনার আপনি এই বই তুলে রাখছেন কেন? বলছি না যে প্রতি সপ্তাহে এগুলো রিভিশন দিতেই থাকবেন? কয়টি ক্ষেত্রে জামিন বাতিল করে আসামিকে পুনরায় হেফাজতে প্রেরণ করা যায়? 5টি ক্ষেত্রে জামিন বাতিল করে পুনরায় হেফাজতে প্রেরণ করা যায়। কি কি সেগুলা? কোনো অপরাধীকে জামিন দেয়া হলো, সে যদি জামিনে থাকা অবস্থায় পুনরায় অপরাধ করে, জামিনে থাকা অবস্থায় মামলার তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি করে, যদি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। দেখেন ছবি দিয়ে দিছি, এইটুকু জায়গা বইয়ের মধ্যে লিখে নিবেন যাদের বই নাই। আচ্ছা, একটা প্রশ্নেরও উত্তর দিতে পাচ্ছেন না, আপনাদেরকে নিয়ে কি করব? আমি তো কিছু বুঝি না। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করা হয়? কোথায়? যেহেতু আগে থেকে পড়া দেওয়া ছিল না, এই জন্য বকতেছি না। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে আপনি কোথায় আপিল করতে পারবেন? বলছি কি, একটা আদালত বাদ দিয়ে, মানে উপরে, একটা আদালতের উপরে। তাহলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর উপরে কে? প্রথম শ্রেণী বাদ দিয়ে কাকে? কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আপনি আপিল করতে পারবেন না। আপনাদেরকে দিয়ে কি যে করবো আমি জানি না।
ভবিষ্যতে অন্ধকার দেখতে পাচ্ছি আমি। আসেন, একবার দণ্ডিত হলে বা খালাস পেলে ওই ব্যক্তিকে পুনরায় বিচারের আওতায় নিয়ে আসা যাবে না বা পুনরায় একই অপরাধে দণ্ডদান করা যাবে না। কত ধারা? 103। শেষ, শেষের অংশটা ভালো হয়নি আপনাদের। এটা যদি 46 ধারা হতো বা এদিক থেকে ধরতাম সব পটপট করে পারতেন। শেষ অংশটা ভালো হয়নি। আচ্ছা, সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কতদিন দণ্ড দেওয়া যায় সংক্ষিপ্ত বিচারে? 2 মাস। 2 বছর। 2 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত করা যায়। পড়ালেখা একটু বাদ দিলে দেখেন কি অবস্থা হয়, নিজের দিকে তাকায় দেখেন আর হাই হুতাশ করেন। এগুলা তো আপনাদের সব পড়া ছিল। কত ধারার প্রশ্ন? ফৌজদারি কার্যবিধি 262 ধারার প্রশ্ন। ফৌজদারি কার্যবিধি 262 ধারার প্রশ্ন। সংক্ষিপ্ত বিচার কাকে বলে? 260 ধারা অনুযায়ী যে যে অপরাধগুলোর ক্ষেত্রে 2 বছরের বেশি দণ্ডে কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যায় না, এই ধরনের অপরাধের যে বিচারটা সেটাকেই বলে সংক্ষিপ্ত বিচার। অনেক বড় একটা লিস্ট আছে তাই না? সংক্ষিপ্ত করে পড়তে বলছিলাম যে সংক্ষিপ্ত বিচার বলে। আর সংক্ষিপ্ত বিচার করতে পারেন কে? প্রথম শ্রেণী, মেট্রোপলিটন অথবা তাদের দুজনের ক্ষমতা সম্পন্ন অন্য যে কোনো আদালত। আচ্ছা, পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর নিয়োগ কত ধারা মোতাবেক পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয়? নিযুক্ত হয় কত ধারা মোতাবেক? 492 ধারা মোতাবেক। নীলুফা আপু, আপনাকে ধন্যবাদ। ফৌজদারি কার্যবিধি 492। অপরাধের স্থান যখন অনিশ্চিত তখন একটি একটি মাত্র জেলায় নয়, তখন ইনকোয়ারি বিচারের স্থান কোথায় হবে? বলাটা আমার ভালোই হচ্ছে। অপরাধের স্থান যখন অনিশ্চিত, একটি মাত্র জেলায় নয়, তখন কোথায় ইনকোয়ারি বিচার হবে বলেন? যেখানে যেখানে অপরাধগুলো সংঘটিত হয় সবগুলো জেলার মানে সবগুলো এলাকার যে কোনো এলাকায় এই অপরাধের অনুসন্ধান বিচার করা যাবে। আর কত ধারার প্রশ্ন ছিল এটা? ফৌজদারি কার্যবিধি 182। যে কোনো দায়রা বিভাগের জন্য প্রেরিত মামলা, খেয়াল করেন, যে কোনো দায়রা বিভাগের জন্য প্রেরিত মামলা বা বিচারের জন্য প্রেরিত মামলা সরকার যদি নির্দেশ দেয় অন্য যে কোনো দায়রা বিভাগে বিচার করা যাবে। কত ধারার বিধান? জানি না কিসের সাথে খেয়ে ফেলছেন। তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি, তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরিতে কয়টি মূল বিষয় উল্লেখ থাকবে? কয়টি মূল বিষয় উল্লেখ থাকবে? এমসিকিউ দিলে তো ভালোই পারেন, পড়া আবার ক্লাসে পারেন না কেন? তাহলে তো এখন সন্দেহ লাগতেছে যে আপনারা এমসিকিউ কি করেন। 4টি মূল বিষয়। আপনি মামলাটা কখন পেলেন, এজাহার প্রাপ্তি, তদন্ত শুরু শেষ, কোন কোন স্থান পরিদর্শন করলেন, কি কি পরিস্থিতি নির্ণীত হলো। এই এগুলো তো অন্তত পারা উচিত ছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের ফলাফল সম্পর্কে, দুঃখিত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের ফলাফল জানাতে হবে। কত ধারা মোতাবেক? আপু, 176-এর পরের তো কাহিনী নাই। এটা 168 হবে। হ্যাঁ, 268 না, 168 হবে। ধন্যবাদ, আপনি তাহলে তারপরে যে গেছেন এই পর্যন্ত। 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা সম্ভব না হলে, 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা সম্ভব না হলে তখন কি পদ্ধতি অনুসরণ করতে হবে বলেন? 167। 167, অর্থাৎ রিমান্ডের জন্য আবেদন করতে পারবে যেহেতু 24 ঘন্টায় তদন্ত সম্পন্ন হয় নাই। কোন অপরাধের সংবাদ প্রাপ্তির কত দিনের মধ্যে, কোন অপরাধের সংবাদ প্রাপ্তির কত দিনের মধ্যে? এই পর্যন্ত ঠিক আছে। এরপরের টুকুই হলো মূল প্রশ্ন। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে বলেন। তথ্য প্রাপ্তির তারিখ হতে কত কার্য দিবসের মধ্যে? 90। 60 কার্য দিবস। 2টা 90 কোথায় পাইলেন আপনারা এটা? সিআরপিসি তে 90 কার্য দিবস কই পাইছেন? আমাকে একটু দেখাবেন। অন্য কোনো ধারায় থাকলেও আমি মেনে নিতাম। ধারাই হলো 167-তে 120 দিন। আর নতুন করে সংযোজিত হয়েছে 173-এর কয়ে কি বলা আছে? এটা প্রতিবেদন যেহেতু রিপোর্ট। 173-এর কয়ে বলা আছে যে 60 কার্য দিবসের মধ্যে আপনার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনটা দাখিল করতে হবে।
173-এর ক থেকে ছিল প্রশ্নটা, হ্যাঁ দুঃখিত, 173-এর খ ও থেকে ছিল 103। প্রশ্ন। হ্যাঁ 173-এর খ থেকে ছিল প্রশ্নটা। আর অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন কোন পদমর্যাদার কর্মকর্তা চাইতে পারেন, কে কে চাইতে পারেন? আদালত চাইবেন, পুলিশ কমিশনার চাবেন, জেলা পুলিশ সুপার চাইতে পারেন, পুলিশ সুপার, পুলিশ কমিশনার অথবা সমমানের যে কোনো কর্মকর্তা কিন্তু চাইতে পারেন। আদালতও চাইলে আদালতও চাইতে পারেন। এক মামলার আসামি অন্য মামলায় যদি আপনি গ্রেপ্তার দেখাতে চান, শো অ্যারেস্ট দেখাই আমরা, সেই ক্ষেত্রে কি বিধান অনুসরণ করতে হবে, কত ধারা? এগুলো কত সুন্দর করে পড়াইছিলাম, এগুলো আপনাদের লিখিত প্রশ্ন আসবে, জানেন এই জায়গাগুলো কতটা গুরুত্বপূর্ণ। নতুন সংযোজিত ধারা, কিভাবে এগুলো কিসের সাথে খাইছেন বলেন তো? ডাল আলু ভর্তা ভাতের সাথে খেয়ে ফেলছেন? সেদিনও বললো এই কথাটা, মনেই থাকে না আল্লাহ। একটা মামলার আসামিকে অন্য মামলায় যখন আপনি গ্রেপ্তার দেখাতে চাইবেন, তখন আপনাকে আপনার মামলার ডায়েরির গুরুত্বপূর্ণ অংশ, মামলাটার অংশ, এফআইআর, এগুলো সব নিয়ে যেতে হবে কোর্টে। তারপরে আদালত দেখবে যে আপনার মামলাতে সে সত্যি সত্যি আসামি কিনা, এগুলো যাচাই বাছাই পূর্বক কি করবে, তাকে গ্রেপ্তার দেখিয়ে দিবে। এইটা হলো 167-র ক, 167-র ক ধারা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি কি বলছে একটু খেয়াল করেন, যে যদি কোনো মামলা তদন্তকারী কর্মকর্তা এমন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার দেখাতে চান যিনি ইতোমধ্যে অন্য মামলায় হেফাজতে আছেন, তখন কেস ডায়েরির প্রাসঙ্গিক অংশগুলো নিয়ে যেতে হবে এবং অভিযুক্ত ব্যক্তিকে যখন আদালতে হাজির করা হবে তাকে শুনানির সুযোগ দিয়ে আদালত কি করবে, আবেদন বিচার বিবেচনা পূর্বক মঞ্জুর করবে। আচ্ছা, বহু পড়া ধরতে গেলে সিআরপিসির উপরেই 2 ঘন্টা প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে, কিন্তু এখন তো এত প্রশ্ন ধরার সুযোগ নেই। আরো দেরি করে আপনারা ক্লাসে আসেন, ক্লাসের পড়া ধরা সব শেষ হবে তারপরে ক্লাসে আসবেন। এরপরে বলেন, সরকারি কর্মচারীর নিকটে দলিল দাখিলের জন্য বাধ্য ব্যক্তি কর্তৃক দলিল দাখিল না করা, কত ধারায় দণ্ড? সরকারি কর্মচারীর নিকটে দলিল দাখিল করার জন্য বাধ্য ব্যক্তি কর্তৃক দলিল দাখিল না করা, পেনাল কোড ঠোঁটের আগায় থাকবে, আর তারপরও আপনারা প্রশ্নের উত্তর দিতে পারেন না। 176 ধারা তো তথ্য না দেয়া, তথ্য দেওয়ার ব্যাপারে ত্রুটি করা, 176 ধারা মিথ্যা তথ্য পরিবেশন করা। 175 ছিল উত্তর, উত্তর ছিল 175। গর্ভপাতকরণ কত ধারা? গর্ভপাত সংজ্ঞা, শাস্তি? 312। গর্ভপাত 312। স্বেচ্ছাকৃতভাবে আঘাত কাকে বলে? স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান কাকে বলে? কত ধারা ব্যবহার করবেন? 323। 323 না, তো সাধারণ ধারা। শাস্তি রে পাগলি, আমি বলছি কাকে বলে। সংজ্ঞা, সংজ্ঞার ধারা হলো 21-22, 21-এ হলো একটা লোকের হলে আর কিচ্ছু ঠিক হয় না। আপনারা ক্লাসে পড়া বোঝেনি নাই, না হলে আজকে এগুলো ভুলভাল উত্তর দেন। এত ভুল উত্তর কিভাবে দিচ্ছেন আপনারা? 319 হচ্ছে আঘাত কাকে বলে, 320 হলো গুরুতর আঘাত কাকে বলে, আর আমি বলছি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান কাকে বলে। 321 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর হচ্ছে। গুরুতর আঘাত দান কাকে বলে। 322 এই পড়াটা যখন পড়াই তখন বারবার বলছিলাম যে এখানে 4টা সংজ্ঞার ধারা আছে, 4টা ধারা আছে সংজ্ঞার, তারপর থেকে শাস্তি শুরু হয়েছে। তো আপনারা তো বুঝতেই পারেন না পড়া, তাহলে কিভাবে এগুলো আপনাদের মাথায় থাকবে? আর দ্বিতীয়বার এগুলো খুলে দেখেনও না, এভাবে পড়ালেখা হয় না, বুঝছেন? পদোন্নতি আপনারা যদি ভেবে থাকেন খুব কঠিন, খুব কঠিনও নয়, আবার যদি ভেবে থাকেন না পড়লেও হবে, তাও হবে না। একটু না একটু পড়ালেখা বেসিক আপনার ভেতরে থাকতে হবে। এইভাবে কি হয় বলেন তো? যদি দেয় স্বেচ্ছাকৃতভাবে আঘাত কাকে বলে, আপনি দিয়ে রাখলেন 319, আপনি হয়তো ভিতরে লিখলেন কোনো ব্যক্তিকে আঘাত দান করলে তাকে স্বেচ্ছাকৃত আঘাত বলে, যেহেতু সংজ্ঞার মধ্যে ভাষাটা লেখাই আছে প্রশ্নের মধ্যে, কিন্তু আপনি ধারা ধারা ভুল দিলেন, আপনার কি খাতায় নম্বর দিবে বলেন? দিলেও আপনি নম্বর কি ফুলফিল পাবেন? এই জন্য সবাই এসে বলে যে সব লিখলাম নম্বর পেলাম না, আমি আর আমার ব্যাচমেটের খাতা সেম সেম, সে পাশ করলো আমি ফেল করলাম, এরকমই হয়। বুঝতে পারছেন সমস্যাগুলো কোথায়? যখন পড়াই তখন বোঝেন না। বেআইনি সমাবেশে যোগদান করার উদ্দেশ্যে ভাড়াটিয়া হওয়া, বেআইনি সমাবেশে যোগদান করার জন্য নিজে ভাড়াটিয়া হওয়া,
আপনাদের 108 মাইক্রোফোন খোলা আছে তো, কথা বলেন না কেন? 148 158 স্যার, 58। 158, নিচে ভাড়াটিয়া হবে 158। রোজিনা আপু আপনাকে ধন্যবাদ, লিয়াকত ভাইয়া আপনাকে ধন্যবাদ। আর যদি লোকজন ভাড়া করে, ভাড়া করলে 50, ভাড়া যদি করে 50। অভিন্ন অভিপ্রায়ে সম্পাদিত কাজের দরুন প্রত্যেক ব্যক্তি সমান অপরাধে দণ্ডিত হবে। কত ধারার বিষয়বস্তু? 34। 34। আর যদি বলি একই উদ্দেশ্যে অভিন্ন উদ্দেশ্যে, তখন কি হবে? 149 149। রাজবন্দী যুদ্ধবন্দীকে পলায়নে সাহায্য করা বা আশ্রয় দেয়া কত ধারায় 130 দণ্ডনীয় অপরাধ? 130 লিয়াকত স্যার, জাহিদ স্যার, আপনাদের তো এগুলো পারার কথা, আপনারা পেনাল কোডের ক্লাস পাইছেন না? তাহলে এইভাবে চুপচাপ আছেন কেন? মেনে নিতে পাচ্ছি না আপনাদের লেখাপড়া। বলে যায় স্যার। দুষ্কর্মের সহায়তাকারী মামুন স্যার তো কয়েকদিন ধরে ক্লাসে আসতেছে না। 108 দুষ্কর্মের সহায়তাকারী 108। এই দিকের পড়াগুলো হয়েছে, প্রত্যেক ব্যক্তির প্রথম দিকের পড়াগুলো শুধু হয়েছে আপনাদের। আপনারা প্রত্যেকটা আইনের প্রথম অংশ পড়তে ভালো লাগে নাকি এইটুকুই শুধু বারবার পড়তে থাকেন? আমি তো বুঝতেছি না কাহিনী কি আপনাদের। শেষ দিক থেকে পড়া শুরু করবেন, এরপর আপনাদের কাজই হবে শেষের অংশ পড়া। প্রতিদিন বসলে বইয়ের প্রথম অংশের দিকেই পড়েন আর এগুলোই হয়। যে জায়গাটা পারেন না সেটা একটু দেখতে হবে না? বলেন, বাসগৃহ থেকে চুরির শাস্তি কত ধারা? 380 বাসগৃহ থেকে চুরির শাস্তি 380। খোলা স্থান থেকে চুরির শাস্তি 79। 379। আর কে বললো 382? মাথাটা 382 নষ্ট। হলো আঘাত আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য, যদি সে প্রস্তুতি নিয়ে থাকে যে না আমি কাউকে মৃত্যু ঘটিয়ে ফেলবো, আঘাত দিয়ে ফেলবো, এরকম প্রিপারেশন নিয়ে যদি চুরি করে তখন হবে 382। চুরিও যদি দণ্ড ভুল করেন তাহলে কোথায় যাব বলেন? চুরির দণ্ড ভুল করার কোনো সুযোগ আছে? ডাকাতি কাকে বলে, ডাকাতি শাস্তি আলোচনা করুন। এরকম একটা প্রশ্ন আসলো, ডাকাতি কাকে বলে, ডাকাতি শাস্তি আলোচনা করুন। 391 395 খুন সহ ডাকাতি অনুষ্ঠিত হলে শাস্তি? 396 ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়া? 399 399। 399 হলো 399 প্রস্তুতি, প্রস্তুতি। 399 হলো 402। প্রস্তুতি, আর সমবেত হওয়া 402। কত? 402 হ্যাঁ, ডাকাতি অনুষ্ঠানের উদ্দেশ্যে সমবেত হওয়া। চোরাই মাল? আসমা আপু আপনাকে চোরাই মাল ধন্যবাদ। 411। চোরাই মাল 411, 410 এগুলাই করাইছি। চোরাই মাল 411। 110 স্যার। 410 সংজ্ঞা, যেহেতু চোরাই মাল বলেছি, যদি বলতাম গ্রহণ করা সেক্ষেত্রে আপনি 411 বলতে পারতেন। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে? আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে দণ্ড আলোচনা করুন। মৃত ব্যক্তি হলো 404 মৃত ব্যক্তি। আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ দুইটাই তো ধারা আপু, আত্মসাতের ধারাই দুইটা, 403 4। 403। হ্যাঁ। 403 স্যার। নির্বাচন ডিউটির সাথে সাথে বিল পেয়ে হোটেলে বসে খাবারের সঙ্গে আমার পেনাল কোড, সিআরপিসি সকল পড়া আপনারা গিলে খেয়ে ফেলছেন। কোথায় রাখবো এই দুঃখ? এগুলা তো কয়েকদিন আগেও জিজ্ঞাসা করছি, আপনারা পটপট করে পারতেছিলেন, এখন পারতেছেন না, তার মানে পড়ায় গ্যাপ পড়ে গেছে, আপনারা আর পড়তেছেন না ঠিক মতো। আচ্ছা, এবার বলেন, বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য ক্ষতির ভীতি প্রদর্শন? 385 385। বলপূর্বক সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে কাউকে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করানোর ভয় দেখানো। ভয় কত? 389।
89 বেজোড়া ধারাগুলো আমি কি বলছিলাম, বেজোড়া ধারাগুলো হবে কাউকে অপরাধে অভিযুক্ত করার ভয় দেখানো। 89। রোজিনা আপু আপনাকে ধন্যবাদ, সুন্দর। মূল্যবান জামানত কাকে বলে? কথা বলেন। মূল্যবান জামানতের মূল্য সংখ্যা পড়ছেন না? মানে এদিক থেকে একটু ওইদিক গেছি আর শেষ জি। মাথা। না সরি, স্বেচ্ছাকৃতভাবে 29-এ 39। মূল্যবান জামানত, 29-এ দলিল। হায় রে, লিয়াকত ভাইও ভুল করতেছে, সি 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 রে আল্লাহ। 30-এ মূল্যবান জামানত, এত সুন্দর একটা ধারা, রসগোল্লা দেওয়া ধারা, তাও যদি ভুল করেন। 29-এ দলিল, 30-এ মূল্যবান জামানত। খুন সংজ্ঞা কত, শাস্তি কত? 300, 302। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক মাথার উপর দণ্ড ঝুলে আছে, এই অবস্থায় আবার খুন। 303। 303 303। 302 হলো দণ্ড যে ব্যক্তি ভোগ করে ফেলছে, হয়ে যাবে। সে যদি খুন করে তখন 302 হবে। দণ্ডার ও নরহত্যা কাকে বলে? নরহত্যা শাস্তি। 399, 304, 304-এর ক, 304-এর খ। খুনের উদ্যোগ। সবগুলো উত্তর সঠিক 307 হয়েছে, সুন্দর। সকল সূচির এমসিকিউ আলোচনা, বুঝতে পারলাম না, একটু দেখি মেসেজটা সে কি লিখেছে। সকল সূচির এমসিকিউ আলোচনা সহ পিডিএফ দিবেন, তাহলে প্রতিদিন চোখ বুলাতে পারবো। আপনাদেরকে বলছি একটা করে ভাষ্য বই কিনে নেন। আপনি যদি এগুলো পড়েন, আপনার আর ভাষ্য পড়তে ইচ্ছা করবে না, আপনি ভেতর থেকে খুঁটিনাটি প্রশ্ন আসলে উত্তর দিতে পারবেন না। সূচি বই আছে না, কত সাবজেক্ট তো সূচি বই আছে, বাজারে পাওয়া যায় সুন্দর সুন্দর সূচি বই। কিন্তু কথা হলো, আমি কি কখনো সূচি পড়াইছি আপনাদেরকে? তাহলে আপনারা সূচির উপরে কেন এত গুরুত্ব? আমি তো বুঝলাম না কিছু। ভাষ্য পড়তে হবে আপু, আমি ভাষ্য ছাড়া অন্য কিছু পড়াই না। বিস্তারিত পড়েই আমরা সূচি মনে রাখতে পারি না, আর খালি সূচি পড়লে শুধু বিস্তারিত সূচি কিছুই বললে মনে কি রাখতে বোঝা পারি না। যায়? কিভাবে বুঝবেন আপনি? আঘাত আসবে 319 ধারা দিবেন, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত আসবে তখনও 319 ব্যবহার করবেন। তাহলে আপনি কিভাবে পার্থক্য করবেন? ভাষ্য বই পড়তে হবে আপনাকে। আপনারা যারা এই যে মোটা বই দেখে ভয় পান, মোটা বই দেখে ভয় পান যে পড়বো না বা এত বড় বই লাগবে না, ভুল। এর ভেতর থেকেই খুঁটিনাটি প্রশ্নগুলো দেয়, বিশেষ করে সাক্ষ্য ভাষ্য। প্রত্যেকটা লাইন পড়তে হয়, কোথা থেকে কি দেয় বলা যায় না। গতবারের প্রশ্নটা একটু তো কঠিন হয়েছে, তাই না? এবার যদি আরেকটু কঠিন করে তখন কেমন করবেন? পড়তে হবে। আসেন পরের প্রশ্ন। মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য সহায়তা, অপরাধ অনুষ্ঠিত হয়নি। 115 না 14 আমি 315। 415 কেন, 115। 115 হ্যাঁ 115 সহায়তার অংশ। তাহলে আপনাকে যখনই সহায়তা শব্দটা পাবেন, আপনাকে চিন্তা করতে হবে 107 থেকে 114-র ভিতরেই যে কোনো একটা ধারা। এরপরে দেখবেন ঘটনা ঘটলো কি ঘটে নাই। না ঘটলে 115 16, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড 15, আর শুধু কারাদণ্ড হলে 16। চলবে। আচ্ছা, ঘুষের সহায়তা, কোন ব্যক্তিকে ঘুষের জোর জবরদস্তি করে তার নিকট থেকে ঘুষ নেওয়া হলো, যে ব্যক্তি ঘুষ গ্রহণ করলেন তিনি দণ্ডিত হবেন কত ধারায়? যিনি ঘুষ দিলেন তিনি কত ধারায় দণ্ডিত হবেন? ঘুষ যিনি নিলেন ঘুষ হলো তিনি 161 161-তে দণ্ডিত হবেন, তাই না? যে ব্যক্তি ঘুষ গ্রহণ করলেন। আর যে ব্যক্তির নিকট থেকে জোর করে ঘুষ নেওয়া হলো তিনি রেহাই পেয়ে যাবেন। কেন? কোন ব্যক্তিকে যদি, আমরা পড়েছি 165-র খ, 165-র ক্ষয়ে পড়েছি যে কোনো ব্যক্তিকে যদি জোর করে জবরদস্তি করে ঘুষ গ্রহণ করা হয় তাহলে সেই ব্যক্তি অপরাধের দায় থেকে রেহাই পাবে। ধন্যবাদ। পেনাল কোডের আলোচনা এ পর্যন্তই থাকলো। আমরা সাক্ষ্য আইনে যাব, আমাদের ক্লাস। সাক্ষ্য আইনের জনক কে বলেন? পরীক্ষার আগে আগে সবগুলো আইন এভাবে পাবেন, তখন তো মাথা আরো আউলে যাবে আপনাদের, দেখতেছি। জেমস জেমস স্টিফেন স্যার জেমস জেমস স্টিফেন। স্টিফেন। সাক্ষ্য আইনের জনক হচ্ছেন স্যার জেমস স্টিফেন। কোন ঘটনা সরাসরি বিচার্য বিষয় না হওয়ার পরেও, এই যে টাটকা ক্লাসগুলো মনে থাকে, পুরোনো ক্লাস মনে থাকে না, এটা তো একটা খুব ক্ষতিকর একটা ব্যাপার, তাই না? এগুলো তো মনে আসতে ভালোই। আচ্ছা, যে প্রশ্ন করছিলাম আপনাদেরকে, কোন ঘটনা সরাসরি বিচার্য না হওয়ার পরেও কোন বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার অংশরূপে আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারার বিধান মোতাবেক?
ছয় ছয় ধারা ছয় ধারা। ধারা, তাহলে ছয় ধারায় অংশরূপে সেটা একই সময় একই স্থানে হতে পারে, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্থানেও সংগঠিত হতে পারে। আচ্ছা, কোন নিম্নলিখিত কোন রেকর্ড গুলোকে ডিজিটাল রেকর্ড বলা হয়? দেখেন একটু প্রশ্ন, নিম্নলিখিত কোন রেকর্ডকে ডিজিটাল রেকর্ড বলা হয়? ক্লোজ সার্কিট টেলিভিশন, হার্ডওয়্যার, সফটওয়্যার, সবগুলো, কোনোটি নয়। সবগুলো। তাহলে সবগুলো সবগুলোই কি ডিজিটাল ডিভাইস? তাহলে আমরা বলতে পারি সবগুলোই হলো ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। নিম্নলিখিত কোন বাক্যটি সত্য? বস্তুগত সাক্ষ্য, ভালো করে খেয়াল করেন, নিম্নলিখিত কোন বাক্যটি সত্য? বস্তুগত সাক্ষ্য মৌখিক সাক্ষ্যের চেয়ে কম শক্তিশালী। বস্তুগত সাক্ষ্য অপরাধ এবং অপরাধীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। শরীরের যে কোনো আলামত, হাতের আঙ্গুলের ছাপ, পায়ের আঙ্গুলের ছাপ, এগুলোকে দলিলি সাক্ষ্য বলে। উপরের কোনোটিই নয়, বলেন কোনটা যোগসূত্র হবে স্থাপন উত্তর? করে, ব্যক্তিগত সাক্ষ্য সূত্র স্থাপন করে। যোগসূত্র স্থাপন করে। হ্যাঁ, যোগসূত্র স্থাপন করে, এটাই হলো সত্য। আবার বস্তুগত সাক্ষ্য অবশ্যই বেশি শক্তিশালী। আমি কি বলেছি? কম শক্তিশালী, তাই না? প্রথমগুলো বলছিলাম। তো এইটুকু সময় আপনাকে এগুলো পড়ে পড়ে বুঝতে হবে। এমসিকিউ গুলা কিন্তু এভাবেই দেয়, আর এগুলো আমরা বলতে পারি না। আচ্ছা, সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে, সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে বিচার্য বিষয়ের অস্তিত্ব নেই বলে প্রমাণিত হলে তাকে কি বলবেন? মিথ্যা অপ্রমাণিত। প্রমাণিত। মিথ্যা না, না, মিথ্যা না, প্রমাণিত। মিথ্যা অপ্রমাণিত হচ্ছে প্রমাণিত। আপনি কোনো সিদ্ধান্তে যেতে পারছেন না, এটা হলো অপ্রমাণিত। আর এটা হচ্ছে যেহেতু অস্তিত্ব নাই, বলছি অস্তিত্ব থাকলে প্রমাণিত, না থাকলে মিথ্যা প্রমাণিত, কোনোটাই না হলে অপ্রমাণিত। আদালত কাকে বলে বলেন তো? আদালত কাকে বলে? আদালত হচ্ছে ম্যাজিস্ট্রেট, জজ ম্যাজিস্ট্রেট, যেগুলো জজ ম্যাজিস্ট্রেট অথবা সালিশ ব্যতীত সাক্ষ্য গ্রহণকারী ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকেই আদালত বলে। ইলেকট্রনিক রেকর্ড কাকে বলে? ইলেকট্রনিক রেকর্ড। ইলেকট্রনিক রেকর্ড তো হচ্ছে বললাই ইলেকট্রনিক ওগুলা। ডিভাইসের মাধ্যমে। একজন বলেন, সবাই বললে শোনা যাবে না। এমন রেকর্ড যেটি কোনো তথ্য উপাত্ত উৎপন্ন, প্রস্তুত, প্রেরণ, গ্রহণ করে বা কোনো ধরনের তথ্য সঞ্চিত করে রাখে। এই ধরনের অডিও ভিডিও যে ডিজিটাল যে ডিস্ক এগুলো আছে সবগুলোই হলো, হ্যাঁ, এগুলোই হলো ইলেকট্রনিক রেকর্ড বা ডিজিটাল রেকর্ড। যেমন কাকে ড্রোন ডাটা। প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলে? প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলেন। নাই, একটু পড়া দেখেন আপনাদের পড়া কি অবস্থা। প্রত্যয়নকারী কর্তৃপক্ষ হলো, ডিজিটাল হ্যাঁ ডিজিটাল বলেন, সার্টিফিকেট যে প্রদান করে, মানে ডিজিটাল সার্টিফিকেট শুধু না, এই কাজের সাথে জড়িত যে কর্তৃপক্ষ তারাই হলো। ডিজিটাল সার্টিফিকেট তো দিবেই, আরো অন্যান্য যে কার্যক্রমগুলো লাইসেন্স দেয়া ইয়া করা এগুলোও কিন্তু তারা করে। সব এই সোজা বলবেন যে এই কাজের সাথে ডিজিটাল স্বাক্ষর, ইলেকট্রনিক স্বাক্ষরের সাথে জড়িত যে কর্তৃপক্ষ তারাই হলো কি? প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। আর আপনার এই যে আপনি যে একটা সার্টিফিকেট নিবেন, ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট, এটা নিতে গেলে আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে? মনে একটা নাই? মেয়াদ মেয়াদ থাকবে, তারপরে হচ্ছে নির্ধারিত তালিকাভুক্ত ব্যক্তি হতে হবে, নির্ধারিত মেয়াদ ঠিকানা থাকবে সঠিকভাবে দিতে স্যার। হবে, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে নির্ধারিত ফি দিতে এই হবে, আদায়ের মাধ্যমে যাচাই আবেদন করতে হবে, তারপরে তারা যাচাই বাছাই পূর্বক আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করবে। ডিজিটাল কয়টি সার্টিফিকেট বিষয়ে স্বাক্ষর। আদালতে সাক্ষী দেয়া যায়? দুইটি দুইটি বিষয়ে, বিষয়। 5 ধারা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ আদালতে প্রাসঙ্গিক হয় কত ধারায়? 8 ধারা মোতাবেক। 7 দ্বারা। আচ্ছা, বেশি তো পড়ি নাই, আর পড়া ধরবো কি বলেন? বেশি তো পড়াই হয় নাই, তাই না? ফরেনসিক সাক্ষ্য কাকে বলে?
ফরেনসিক সাক্ষ্য, ফিজিক্যাল সাক্ষ্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পরে যেগুলো আসছে নতুন সংযোজন সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? আর ক আলা যে ধারাগুলো এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই চিপা চাপায় চোখ চলে যায় ছাত্রদের। বিগত সালের প্রশ্নগুলো খুঁজে দেখবেন, 65-র ক 65-র খ থেকে প্রশ্ন এসেছিল, ঠিক আছে? আদালত অনুমান করতে পারে, অনুমান করবে কত দ্বারা? 4 দ্বারা। যার তার দ্বারা দ্বারা বেশি গুরুত্বপূর্ণ না লাগে না, কিন্তু এদিকে গিয়ে আবার 117 ধারাটা ওইদিকে আবার গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে 8 ধারা পড়ছি আমরা না? আলামত কত ধারায়, আলামত কত ধারায় আদালতে প্রাসঙ্গিক হয়? আলামত 7 ধারায় আদালতে প্রাসঙ্গিক হয়। আপনি এক জায়গায় পায়ের ছাপ ফেলে গেছেন, 7 ধারায় আদালতে প্রাসঙ্গিক হবে। আপনাদের বাড়ির যে জমির বাটোয়ারা দলিল আছে সেটি কত ধারায় আদালতে প্রাসঙ্গিক হবে? 8 এখনো দ্বারা। পড়াই নাই না? 14 ধারায় প্রাসঙ্গিক হবে দলিল। এগুলো হচ্ছে, এগুলো কি জানেন? অধিকার এবং প্রথার অস্তিত্ব। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়বো। চলেন, আর জিজ্ঞাসা করা যাচ্ছে না, কারণ সাক্ষ্য আলোচনা অনেক ব্যাপক, বুঝছেন? সেদিন যেন আব্দুল সালাম ভাই আমাকে মেসেজ দিছে যে স্যার একটু সংক্ষেপে আলোচনা করেন। আপনি বোঝেন, কিন্তু অনেকেই আছে যে তার মাথায় তো সবটা ঢোকে না। আপনারা একবার দুইবার করে পড়া, আপনাদের এগুলো পড়া, তারপরও আপনারা বুঝতে পারেন না। এখন উদাহরণ দেখলে আপনারা ভিমরি খেয়ে যান। যারা প্রথম নিচ্ছে তাদের জন্য কেমন, এই যে মৌসুমী আছে, মালিয়া আছে, ওরা তো মাত্র ওরা নিচ্ছে, কেবল পড়তেছে, তারপরও আপনাদের থেকে ওরা ভালো করতেছে। তাহলে একটু নিতে তো সময় লাগবে। আর সাক্ষ্যয়নের ভাষাগত একটু মার প্যাচ না? রাবে আপু, আপনারা প্রথম পড়ছেন, কিরকম লাগছে? কত কঠিন লাগছে না ভাষাগুলা? তাহলে ওরা নিচ্ছে, ওদের কাছে কঠিন লাগবে না? একটু মেনে নিতে হবে। একটা ক্লাসে সবগুলো ছাত্র সমান হবে না। আপনি এক কথায় বুঝে যান, একজনের 5টা কথা লাগে বুঝতে। এই জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবেন। যারা বেশি পারেন তারা অন্য স্যারের কাছে পড়েন, আমার কাছে পড়ার দরকার নাই। আমার ছাত্ররা তো কেউ পারে না, দেখেন না? আসেন, আমরা আজকে কত ধারায় যাব? 11 ধারায় যাব। গত ক্লাসে বলেছিলাম 11 ধারাটা গুরুত্বপূর্ণ ধারা। অনেক শুনছেন 11 ধারার কথা, এলিবাই বলে, আসামির অজুহাত বলে, তাই না? এখন আসামির অজুহাত, আসামের আপনার ব্যাটসম্যান তো পাক না, তাকে বলিয়েন যে স্যার এই কথা বলছে, তুমি ক্লাসে আসোনি কেন আজকে? হাতের লেখা তো দেয়ই না। আপনার ব্যাটসম্যানকে একটু লিখতে বলবেন আপু। তো সে লেখে না, মোটেও লেখে না। তার প্রশ্নের উপস্থাপনও ভালো নয়। তাকে আমি সরাসরি বলছি ফোনে যে আপনার প্রশ্নের উপস্থাপন ভালো নয়, লেখাও খারাপ। তাহলে আপনি কিভাবে আপনি আশা করেন যে একটা ভালো রেজাল্ট হবে? অন্তত পাশ করতে গেলে আপনার প্রশ্নটা ভালো করে লেখার একটা চেষ্টা করতে হবে। হোক আপনার লেখা খারাপ, নো প্রবলেম, আপনি সুন্দর করে উপস্থাপন করেন, এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু সে লিখতে চাচ্ছে না, না লিখলে তার দুর্বলতা লেখায়, অত সে লিখবে না। তাহলে কি করে আশা করে ভালো রেজাল্ট হবে বলেন? আমার তো কষ্ট লাগে। ভালো ছাত্ররা বারবার ফেল করার কারণ কি? তাদের যেখানে গ্যাপ, ল্যাকিংস যেখানে, সেখানে তারা ইয়া করে না, পরিশ্রম দেয় না। পরিশ্রম দেয় কোথায়? যেটা পারে সেটাতেই পরিশ্রম দেয়। তো আপনি সিআরপিসি পারেন না? না, আপনার লেখা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করে যান ভালো হবে। শোনেন, আপনার লেখা তো অনেক পরের ব্যাপার, আপনাকে তো জিনিসটা উপস্থাপন করতে জানতে হবে যে কি চাইলো আর আমি কি দিলাম। আমরা প্রশ্নই ধরতে পারি না, যার জন্য আমাদের রেজাল্ট গুলো খারাপ হয়ে যায়। আর এই জন্যই বেশি বেশি প্র্যাকটিস দরকার, বুঝতে পারছেন? আচ্ছা, যাক, অন্য কথা বললে অন্যদিকে চলে যাই। 11 ধারা হলো আসামির অজুহাত কিভাবে আদালতে প্রাসঙ্গিক হয়। 11 ধারায় বলা আছে যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয় না, সেগুলো যখন আদালতে প্রাসঙ্গিক হয়। কি রকম পেঁচানো কথা বলেন! এমনিতে বলতেছে অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। তাহলে কিভাবে এটা হলো একটু খেয়াল করি। একটা ঘটনা খেয়াল করেন। কি ঘটনা? লিয়াকত নামক একজন ব্যক্তি জাহিদ হাসান নামক একজন ব্যক্তিকে খুনের দায়ে, খুন করছে না, খুনের দায়ে অভিযুক্ত হলেন। উদাহরণ বোঝেন, 11 ধারা বুঝে ফেলবেন। লিয়াকত নামক ব্যক্তি জাহিদ হাসান নামক একজন ব্যক্তিকে খুনের দায়ে 302 ধারায় অভিযুক্ত হলেন। আচ্ছা, এখন আসেন, লিয়াকত স্যারের মাথার উপরে কি ঘুরতেছে? ফাঁসি, ফাঁসির দড়ি। যে কোনো মুহূর্তে ফাঁসির দড়ি গলায় পড়তে পারে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে। তো এখন খুন কোথায় সংগঠিত হয়েছে? খুন সংগঠিত হয়েছে দিনাজপুরের পার্বতীপুর এলাকায়, খুন সংগঠিত হয়েছে। এখন লিয়াকত নামক ব্যক্তি আদালতে দাবি করলেন যে খুনের দিন, যেদিন খুন সংগঠিত হয়, তিনি সেদিন ঢাকায় অবস্থান করছিলেন। এটাকে হলো আসামির অজুহাত বলে। অর্থাৎ উনি ঘটনাস্থলে ছিলেন না, এই মর্মে আদালতের কাছে উনি দাবি করলেন। তাহলে এটা ওনার অজুহাত হলো কিনা যে আমি তো ছিলামই না, আমি তাহলে কিভাবে খুন করি?
এটাই হলো আসামির অজুহাত বা অ্যালিবাই। আরো আছে, বিষয় আছে আরো ব্যাপক। তার আগে আসেন এটা আগে একটু বুঝি। লিয়াকত ভাইয়া আসামি, ভিকটিম কে ছিল? জাহিদ ভাইয়া, জাহিদ স্যার। এখন মনে করেন খুন সংঘটিত হয়েছে কোথায়? দিনাজপুরে। তো ঢাকার বিষয় কি দিনাজপুরের সঙ্গে রিলেটেড? সেটা বলেন। কোথায় ঢাকা, কোথায় দিনাজপুর? ঘটনা ঘটলো দিনাজপুরে, উনি ঢাকা টেনে নিয়ে আসতেছে। নর্মালি ওনার ঢাকায় থাকা কি মামলার সাথে কোনোভাবে সম্পৃক্ত? সম্পৃক্ত নয়। মনে করেন আমি ছুটিতে গেলাম বাড়িতে, বাড়িতে কোনো একটা মারামারি হলো, সেখানে আমাকে আসামি বানানো হলো। তো আমি তো ওখানে থাকতে হবে লোকটা, তাই না? আমি যে এখানে চাকরি করি বা এখানে থাকি এই বিষয়টা কিন্তু ওই ঘটনার সাথে যায় না। যেদিন মারামারি হলো সেদিনকার সঙ্গে সেখানকার ঘটনা হতে পারে, কে কে দেখলো এগুলো প্রাসঙ্গিক হতে পারে, কি দ্বারা মারামারি হয়েছে, কতজন আহত হয়েছে, এই বিষয়গুলো আদালতে চলে আসতে পারে। কিন্তু আমি কোথায় চাকরি করি, ইউনিট কোথায়, এগুলো তো আসে না, নর্মালি আসে না। এই জন্য 11 ধারায় বলা হয়েছে যে বিষয়গুলো অন্য কোনোভাবে আসে না সেগুলোও চলে আসে। মানে নর্মালি আপনার মামলার আলোচনার ভেতরে কিন্তু নাই, তারপরেও এটা আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। কি হিসেবে? আসামির অজুহাত হিসেবে। বুঝতেছি কথাগুলো, বুঝতেছি। সাধারণত যেখানে ঘটনা সেই জায়গাকে কেন্দ্র করেই কিন্তু বিচার। যেমন থানায় গেলে আমরা বলি আপনার অপরাধ কোথায় হয়েছে, আপনি সেই থানায় গিয়ে জিডি করেন, বা এভাবে বলি না? অনেক সময় বলতাম আগে। তো এই যে যেখানে ঘটনা সেখানেই তো হবে, সেই বিষয়গুলো নিয়েই তো আলোচনা হবে। কে ছিল, কে দেখলো, কিভাবে দেখলো। তো আপনি ঢাকায় ছিলেন এই বিষয়টা নর্মালি কিন্তু আপনার মামলার সাথে আসে না। কিন্তু আপনি যে ছিলেন না বা আপনি যে নিরপরাধ এটা প্রমাণ করার জন্য সাক্ষ্য আইনের 11 ধারায় এই সুযোগ দিয়েছে যে আপনি অজুহাত হিসেবে অন্য জায়গায় অবস্থান হলেও সেই জায়গাটা আপনি আদালতে নিয়ে আসতে পারবেন এবং এটা প্রাসঙ্গিক হবে। বুঝতে পারলাম? এটা ছিল প্রথম অংশ। যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। একটা হলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে গড় মিল হওয়ার পরেও প্রাসঙ্গিক হয়। বিচার্য বিষয় কি? খুন। প্রাসঙ্গিক বিষয় কি? কখন হলো, কোথায় হলো, কোন জেলায়, কোন এলাকায়। তাহলে দেখেন এটার সাথে মিল আছে? ঢাকায় থাকা বা ঢাকা কেন্দ্রীয় কোনো কিছু আছে? নাই। তারপরেও ঢাকা প্রাসঙ্গিক হয়ে গেল, গড় মিল থাকার পরেও প্রাসঙ্গিক হয়ে গেল। গরমিল মানে অমিল বা অসঙ্গতিপূর্ণ হওয়ার পরেও এটি আদালতে প্রাসঙ্গিক হয়ে গেল। এবার আসেন দ্বিতীয় অংশ, সেইগুলি স্বয়ং। এই যে আপনার বাইরে থাকা বা অন্য কোনো বিষয়গুলো, এগুলো স্বয়ং অন্য যে কোনো বিষয় হতে পারে, আমরা দেখব। দ্বিতীয় অংশটুকু হলো সম্ভাব্যতার অংশ। কিসের অংশ? সম্ভাব্যতার অংশ। সেগুলো স্বয়ং অথবা অন্য কোনো বিষয়ের সাথে জড়িত হয়ে, যুক্ত হয়ে এই ঘটনার সত্যতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে। বিচার্য বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে। তাহলে এইটুকু কিছু বুঝতে পারিনি, তাই না? আসেন আমরা এইটুকু একটু ক্লিয়ার করার চেষ্টা করি। গল্প শোনেন, গল্প। কি গল্প? একটি হত্যা মামলায় 3 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে। ভালো করে খেয়াল করেন, না হলে বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবেন। একটা হত্যা মামলা হলো, মার্ডার। কয়জন সাক্ষী? 3 জন সাক্ষী। তো 3 জন সাক্ষী দিল। কিভাবে সাক্ষী দিল? যে অভিযুক্ত ব্যক্তি যখন পলায়ন করে, পলায়নের সময় নিহত ব্যক্তিকে 25 ফুট দূর থেকে গুলি করেছে। মনে করেন সালমা আপুকে গুলি করছে কে? মিশি আপু গুলি করছে। কত দূর থেকে? 25 ফুট দূর থেকে। কে সাক্ষী দিল? মালিয়া দিল, আসমা আপু দিল, রাবে আপু দিল সাক্ষী। 3 জন। তারা কি সাক্ষী? মানে তারা প্রত্যক্ষদর্শী সাক্ষী, ওখানে ছিল ঘটনাস্থলে, তারা নিজের চোখে দেখছে। দেখে আদালতে তারা 3 জন কি সাক্ষী দিল? 25 ফুট দূর থেকে মিশি আপু সালমাকে গুলি করছে, এভাবে তারা সাক্ষী দিল। এখন খেয়াল করেন এই সাক্ষীর উপরে ভিত্তি করে কি মিশি আপুকে ফাঁসি দিবে না আদালত? যে তাহলে মিশিকে তো তারা গুলি করতে দেখছে, তাহলে নিশ্চয়ই মিশি খুন করছে, তাহলে মিশিকে ফাঁসি দেওয়া হোক, এরকম একটা সিদ্ধান্তে উপনীত হবে কিনা? দেখেন ঘটনাটা প্রায় ঘটে যাচ্ছিল, তারই মধ্যে কি করা হলো? সালমার মনে করেন পোস্টমর্টেম তৈরি করা হলো। আল্লাহ তাকে যুগ যুগ কাল বাঁচিয়ে রাখুক। এখন পোস্টমর্টেম তৈরি করা হলো, ডাক্তারি রিপোর্ট। এটা তো একটা স্ট্রং এভিডেন্স, তাই না? এই যে পোস্টমর্টেম রিপোর্ট, পিএম রিপোর্ট যে ডাক্তার দিল, এই পিএম রিপোর্টে লেখা থাকলো যে সালমার শরীরে জখম হয়েছে, ধরেন বাম দিকে এদিকে জখম হয়েছে, শরীরের যে জায়গাটাতে জখম হয়েছে কেবলমাত্র 1 গজ দূরে থেকে গুলি করলেই এই ধরনের জখম হওয়া সম্ভব শরীরে। বুঝতে পারছেন প্যাচ কোথায়? সাক্ষীরা কি বলেছিল? 25 ফুট দূর থেকে গুলি করা হয়েছে।
আর ডাক্তারের রিপোর্ট কি বলতেছে, মাত্র 1 গজ দূরে থেকে গুলি করলেই এই ধরনের গভীর ক্ষত হওয়া সম্ভব। 25 ফুট দূরে থেকে গুলি করলে এতখানি ক্ষত নাও হতে পারে বা হয় না, নর্মালি হয় না। তাহলে দেখেন, যে লোকটা একটু আগে ফাঁসিতে ঝুলতে যাচ্ছিল 3 জন সাক্ষীর সাক্ষ্যের উপর ভিত্তি করে, সেই লোকটা কি করলো, ডাক্তারি রিপোর্টের উপর ভিত্তি করে নিমেষেই ছাড়া পেয়ে গেল। এটাই হলো সম্ভাব্যতা, যে ঘটনা এক নিমেষেই পাল্টে যেতে পারে, সম্ভাবনা আছে। এই যে সম্ভাবনা, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে ঘটনা পাল্টে যায়, সেগুলো আদালতে 11 ধারায় প্রাসঙ্গিক হয়। বুঝতে পারলাম? একটা হলো কোনো ঘটনা যেটা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে গরমিল হওয়ার পরেও আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। আরেকটা হলো সম্ভাব্যতা, অর্থাৎ বিভিন্ন ধরনের সরাসরি প্রাসঙ্গিক না হলেও কি হয়, এই ঘটনাগুলো নিজে অথবা অন্য কোনো ঘটনাকে জুড়ে নিয়ে কি করে, এই বিচার্য বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে হয় সম্ভব না হয় অসম্ভব করে তোলে। তাহলে দেখেন, এখন ডাক্তারের রিপোর্ট দেখে তো মনে হচ্ছে যে না না না, মিশি আপু তো গুলি করলে, যদি সত্যি সত্যি মিশি আপুকে ওরা দেখে থাকে, তাহলে তো এই গুলি 25 ফুট দূর থেকে হয়নি, ডাক্তার যেহেতু বলছে এত দূর থেকেই গুলিটা হয়েছে, তাই না? এই হলো ঘটনা, এটা হলো সম্ভাব্যতা। আসেন আর একটু দেখি আমরা বই থেকে কি কি পড়বো। 2টা উদাহরণ আছে, একটু দেখে নেন। প্রশ্ন হইতেছে, কোন নির্দিষ্ট দিনে ক চট্টগ্রামে কোনো অপরাধ করেছে কিনা, ক ওই তারিখে ঢাকায় ছিল, এটা একটা প্রাসঙ্গিক ঘটনা। দেখেন, সে যে ঢাকায় ছিল এটা তো এমনি আসে না, কিন্তু সে অজুহাত হিসেবে বা 11 ধারাতে এটাকেও প্রাসঙ্গিক করা হয়েছে। এরপরে আসেন পরের অংশ যাই। প্রশ্ন হচ্ছে, কয়েকটি অপরাধ করেছে কিনা। পরিস্থিতি এইরূপ যে ক, খ, গ অথবা ঘ এর মধ্যে যে কোনো একজন অবশ্যই অপরাধটা করেছে। যে বিষয় থেকে প্রতীয়মান হয় ক ব্যতীত কারো পক্ষে অপরাধ সংগঠন করা সম্ভব নয়, খ এবং গ অথবা ঘ কারো দ্বারাই ঘটনাটা যে ঘটনাই সেটা প্রাসঙ্গিক ঘটনা। কিছু বুঝছেন? আসেন বুঝিয়ে দিই। একটা ছোট্ট একটা সেলের মধ্যে 5 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি। 5 জনের মধ্যে একজন হলো ডেড বডি, খুন হয়ে গেছে। আছে কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যেই যে কোনো একজন ব্যক্তি খুন করছে, তাই কিনা বলেন? ওখানে তো আর কেউ নাই। মনে করেন একটা জেলখানার ভিতরে 4 জন ব্যক্তি জীবিত আর একজন ব্যক্তি মৃত, মানে তাকে খুন করা হয়েছে। তো এই 4 জনের মধ্যেই যে কোনো একজন খুন করেছে। এখন এই প্রশ্নে বললো 4 জন ব্যক্তি কি, ক, খ, গ, ঘ। এখানে বলতেছে ক, খ, গ খুন করে নাই, তাহলে কে খুন করলো? ঘ খুন করছে। যদি তারা 3 জন খুন না করে থাকে, তাহলে এই ব্যক্তি খুন করছে। এভাবে বুঝিয়েছে জিনিসটাকে, সম্ভাব্যতা, যে উনি যদি খুন না করে থাকে, তাহলে এই 3 জনের মধ্যে যে কোনো একজন খুন করছে। আসেন একটু আরেকটু ক্লিয়ার করি জিনিসটা। এই 4 জন ব্যক্তির মধ্যে ক, গ, ঘ একজন ছিল অসুস্থ, মানে এমনই অসুস্থ তাকে দিয়ে খুন করা সম্ভব নয়, মানসিক বিকারগ্রস্ত, পাগল। আরেকজন ছিল কি, আরেকজন ব্যক্তি ছিল মনে করে তার ডান হাতি নাই, আরেকজন ছিল কি, অন্ধ। তাহলে এই 3 জন ব্যক্তিকে দিয়ে কি খুন করা সম্ভব? বলেন, খুন করা সম্ভব নয়। সুস্থ ব্যক্তি কে? সুস্থ ব্যক্তি আছে লিয়াকত নামক যে ব্যক্তি, ঘ, তিনি হলেন সুস্থ। তাহলে এই ব্যক্তি যেহেতু সুস্থ, তাহলে খুনটা সেই ব্যক্তি করেছে। এটাই হলো সম্ভাব্যতা। যদি এই 3 জন ব্যক্তি দ্বারা ওই ব্যক্তিকে খুন করা না হয়ে থাকে, তাহলে এটা একটা সম্ভাবনা যে ধরে নিবে অবশ্যই বাকি যে ব্যক্তি সুস্থ থাকলো তিনি খুন করেছেন। এই হলো দ্বিতীয় অংশের উদাহরণ। প্রথমটুকু প্রথম অংশের উদাহরণ, একের উদাহরণ, দ্বিতীয়টা দ্বিতীয় অংশের উদাহরণ। 11 ধারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন বই থেকে একটু দাগাই কোন কোন জায়গাগুলো আমরা পড়বো। এই দেখেন, 11 ধারার সঙ্গে 32 ধারার একটা সম্পর্ক আছে। আমরা পরে যখন 32 ধারা পড়বো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু কিন্তু আসছিল। 11 ধারা, 45 ধারা, 55 ধারার সাথে কি সম্পর্ক, 11 ধারার সাথে 32 ধারার কি সম্পর্ক, এগুলো যখন আমরা লিখিত প্রশ্ন পড়বো তখন এগুলো আসবে ইনশাল্লাহ। আসেন, 11 ধারা এরকম প্রশ্ন আসতে পারে, 11 ধারায় প্রাসঙ্গিকতা অর্জনের জন্য কয়টি শর্ত পূরণ করতে হয়? 2টি শর্ত। এমসিকিউ কি, 11 ধারায় প্রাসঙ্গিক হতে গেলে কয়টি শর্ত পূরণ করতে হবে? 2টা শর্ত। 2টা শর্ত কি কি? একটা হলো অবশ্যই সহায়ক বিষয়টা প্রতিষ্ঠিত হতে হবে। যে বিষয়টা আপনি আদালতে নিয়ে আসেন, লিয়াকত ভাইয়া বললো আমি ঢাকায় ছিলাম, স্যার আমি তো খুন করিনি, আমি তো ঢাকায় ছিলাম, তাহলে ওটাকে প্রমাণ করতে হবে না? এই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে হবে, যুক্তিপূর্ণ সাক্ষ্য দ্বারা এই বিষয়টা প্রতিষ্ঠা করতে হবে। এবং
আদালতকে এই বিষয়ে সাহায্য করতে হবে, এটা প্রতিষ্ঠা করার পরে সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে সাহায্য করতে হবে। হয় ওই দিন ওনার ওখানে উপস্থিতি সিসিটিভি ফুটেজ অথবা অন্য কোনো এভিডেন্স নিয়ে এসে আদালতকে দিতে হবে, না হলে আদালত তো মুখের কথা বিশ্বাস করবে না। এইটাই হলো 11 ধারার সহায়ক বিষয় প্রমাণের জন্য 2টা শর্ত। এবার আসেন, নীতি কয়টা? 11 ধারার নীতি 2টা, একটা হলো গরমিলের নীতি বা সামঞ্জস্যহীনতার নীতি। দু একদিন কষ্ট হবে, পড়লে পরে ঠিক হয়ে যাবে, ভাষা আসবে মুখে। তাহলে আসেন, কি গরমিলের নীতি বা সামঞ্জস্যহীনতার নীতি, আর একটা কিসের নীতি? সম্ভাবনার নীতি। এই 2টা হলো 11 ধারার নীতি। তাহলে যদি বলে কয়টা সূত্র? 2টা সূত্র। কি কি? সহায়ক বিষয় প্রমাণ করতে হবে এবং আদালতকে সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করতে হবে, 2টা শর্ত। আর নীতি কয়টা? 2টা। কি কি? সামঞ্জস্যহীনতার নীতি বা গরমিলের নীতি, আর একটা হলো কি? সম্ভাব্যতার নীতি। বুঝতে পারছি আমরা ঘটনাগুলো, এইটুকু পড়লেই হবে। আচ্ছা, একটু শুনি দেখি, একজন যে কোনো বলেন তো। লিয়াকত ভাইয়া বলেন, আপনি কি বুঝলেন? জাহিদ স্যার কি বুঝলেন বলেন। পড়া না বুঝলে তো মুশকিল, বলেন। লিয়াকত ভাইয়া আপনি নাই? মাইক্রোফোন খোলা যায় না? জাহিদ স্যার বলেন। একটু শুনি, আপনারা এতদিন তো শুধু অজুহাত পড়ছেন, অজুহাতের ভেতরে কত কিছু আছে দেখছেন। এগুলো কিন্তু আসে। 11 ধারার কয়টি নীতি, কি কি, কয়টি ঘটনা 11 ধারায় প্রাসঙ্গিকতা পায়, যতটুকু বুঝছেন আপনার ভাষায় বলেন, আমরা একটু শুনি, যাতে আমি বুঝতে পারি যে না ঘটনাটা মাথায় ঢুকছে। 11 ধারার মূল বিষয়বস্তু হচ্ছে অজুহাত আর কি, মানে আমি ওই ঘটনার সাথে জড়িত না, সেই বিষয়ে তার যুক্তি থাকতে হবে। হ্যাঁ, সেটা অজুহাত প্রথমত দেখাতে পারবে আসামি যে আমি ঘটনাস্থলে ছিলাম না, যদিও এটা বিচার্য বিষয়ের সাথে কিন্তু নাও মিলতে সামঞ্জস্য হতে পারে। হবে। ওই ঘটনাস্থল তো আর বিচার্য বিষয়ের ঘটনাস্থল এক নয়, নাও হতে পারে, তারপরেও এটা আদালতে যেমন প্রাসঙ্গিক। ঘটনা ঘটছে ঢাকা, কিন্তু যাকে আসামি করা হয়েছে ও চিটাগাং তার অবস্থান ছিল, সেই ক্ষেত্রে তার স্থিরচিত্র ওই দিনের ছবি দেখালে হবে, অথবা তার সিডিআর যদি থাকে যাই যে হোক, আমি এই ফোন হ্যাঁ ব্যবহার রাইট, করি, সিডিআর অনেক তো আমার গুরুত্বপূর্ণ একটা অবস্থান তো ওই বিষয়। দিন ছিল চট্টগ্রাম, সেটা প্রাসঙ্গিক হবে। আর আরেকটা পড়াইলাম কিন্তু সম্ভাব্যতা, এটাও বুঝতে হবে আপনাকে। সম্ভাব্যতা জিনিসটা কি? যখন কোনো কাজ একজনের দ্বারা সম্ভব নয়, এক জায়গায় যদি 2জন যেমন থাকে। যেমন তার একটা হাতে ছিল না, হ্যাঁ, যে হুম, এটা সে খুনটা কিভাবে করলো, হ্যাঁ, মানে এরকম কিছু যদি বিষয় একজন না থাকবে। করে থাকে তাহলে অবশ্যই আরেকজন করছে, এইভাবে আরেকজন করছে। সম্ভাব্যতাও আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। আসেন আমরা 12 ধারায় যাব। ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত বিষয় আদালতকে ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে, সেগুলো আদালতে প্রাসঙ্গিক। এইবার আপনাকে একটু বুঝে নিতে হবে যে ক্ষতিপূরণের মামলাগুলো কিগুলো, কোনগুলো। এখন ক্ষতিপূরণের মামলাগুলো সাধারণত দেওয়ানি মামলা হয়। দেওয়ানি মামলা হয় না? বিবাহ, চুক্তিভঙ্গ, মানহানি, খ্যাতি নষ্ট করা, এগুলো কিন্তু কি হয়? দুঃখিত, মানহানি নাই, চুক্তিভঙ্গ, বিপথে পরিচালনা করা, খ্যাতি নষ্ট করা, বিদ্বেষ পরায়ণ, অন্যান্য যে মামলাগুলো করা হয় এগুলোকে বলা হয় কি মামলা? ক্ষতিপূরণের মামলা। কোন মেয়ের সাথে বিবাহের চুক্তি করলেন, মোটামুটি বিয়ের জন্য সকল আয়োজন সম্পন্ন হলো, আপনি বিয়ে ভেঙে দিলেন, চুক্তি ভঙ্গ করলেন, তাহলে সে আপনার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ বা এই যে তাকে কি করা, বিয়ের চুক্তি ভঙ্গ করার জন্য সে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারে। আচ্ছা, এই হলো ক্ষতিপূরণ মামলা। একটা একটু আমরা হালকা আইডিয়া নিলাম। এবার আসেন আদালতে কি বলেছে 12 ধারায়। ক্ষতিপূরণ মামলা, একজন ব্যক্তি আরেকজনের নামে ক্ষতিপূরণ মামলা দায়ের করলো। মনে করেন আমি কি করলাম, নীলুফা আপুর নামে ক্ষতিপূরণ মামলা দায়ের করলাম। আচ্ছা, নীলুফা আপুর নামে ক্ষতিপূরণ মামলা দায়ের করলাম যে সে কি করেছে, যে কোনো একটা চুক্তি আমার সাথে ভঙ্গ করেছে। এখন আদালত কি করলো, ঠিক আছে আপনার চুক্তি ভঙ্গ করেছে, আপনি কাগজপত্র দেখান, আমি দেখালাম, এখন তো একটা ক্ষতিপূরণ দিবে আমাকে, তাই না আদালত? এই ক্ষতিপূরণের পরিমাণটা যে যে বিষয়গুলো বিচার বিবেচনা করে নির্ধারণ হবে, বুঝতেছেন, সে আমাকে কত টাকা ক্ষতিপূরণ দিবে।
এটা তো একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে, তাই না? আমি চাইলেই আর একদম এত কোটি টাকা দেন আমাকে, আদালত তা মানবে না, নীলুফাপু সেটা দিতে পারবে না, তাই না? তো এই পরিমাণটা ঠিক কতটা হবে, ক্ষতিপূরণের পরিমাণটা ঠিক কতটা হবে, এটা আদালত যে বিষয়গুলো বিচার বিবেচনা করে নির্ধারণ করবেন সেগুলো 12 ধারায় প্রাসঙ্গিক হবে। অর্থাৎ ক্ষতিপূরণ মামলায় যে যে বিষয়গুলো আদালতকে ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে সেগুলো আদালতে প্রাসঙ্গিক হয়। এবার আসেন কিরকম হতে পারে জিনিসগুলো। মনে করেন আমার পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আসলেই তার সাথে আমি চুক্তি করেছিলাম কিনা, কি চুক্তি আমাদের মধ্যে সম্পন্ন হয়েছিল, এই চুক্তি ভঙ্গ হলে পরে দুই পক্ষ কিভাবে দায়ী থাকবো না থাকবো, এই সমস্ত বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছি? এই হলো 12 ধারা, খুবই সোজা। দেখেন আপনি কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন, দুইটা বিষয়ে, বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ে। তাহলে 12 ধারার মূল বিষয় কি? বিচার্য বিষয় ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ নিয়ে আপনি কথা বলতে পারবেন যে আমার এত ক্ষতি হয়ে গেছে, আমাকে ক্ষতিপূরণ দেন, মহামান্য আদালতের কাছে আপনি এটা বলতে পারবেন। এখন আসেন ক্ষতির টাকাটা কতটা হবে, এই বিষয়টা 12 ধারায় প্রাসঙ্গিক হবে। ধরেন তার অর্থনৈতিক অবস্থা, আমার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমি কতটা ক্ষতিপূরণ পেলে আমার এদিকটাও ঠিক থাকে, এগুলো আদালতে 12 ধারায় প্রাসঙ্গিক হবে। সেখান থেকে আর তেমন কিছু পড়ার মতো নাই। অর্থাৎ ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত বিষয় আদালতকে ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে সেগুলো আদালতে 12 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়। 13 ধারায় চলে যাব, একটু ভালো করে মনোযোগ দেন। 13 ধারা, অধিকার এবং প্রথার প্রশ্ন যদি ওঠে যে এই অধিকার বা এই প্রথার অস্তিত্ব আছে কিনা, তখন কোন কোন বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। এবার কথা হলো অধিকার বা প্রথা আপনারা বোঝেন কিনা। অধিকার কাকে বলে? কোনো একজন ব্যক্তি জন্মের পর থেকেই একটা সড়ক পথ ব্যবহার করে চলাচল করে, এটাও এক ধরনের অধিকার। অর্থাৎ এই পথেই তার পূর্বপুরুষ চলাচল করত, আপনি হঠাৎ করে তার পথে বাধা দিলেন, তার অধিকার আপনি নষ্ট করলেন, খর্ব করলেন। তাহলে এই ধরনের বিষয়গুলোকে বলে অধিকার। অর্থাৎ যে ব্যক্তি, সেটা জন্মসূত্রে হতে পারে, পৈতৃক সূত্রে হতে পারে, যে জায়গা মানে যে কোনো জায়গা জমি বা যে কোনো বিষয় হতে পারে, হ্যাঁ, সেটার উপরে তার যে কর্তৃত্ব বজায় থাকে এটাকে অধিকার বলে। আর প্রথা কি? প্রথা হলো আইন এবং বিষয় সব মিলিয়ে আর কি প্রথা হয়, এর মধ্যে আইনও সম্পৃক্ত থাকতে পারে। মনে করেন পার্বত্য অঞ্চলে যে বিয়েগুলো হয়, তাদের বিয়ের কিন্তু ধরনগুলো ভিন্ন রকম, তাই না? ওখানে ওভাবেই বিয়ে হয়, তাতেই তাদের স্বামী হয়। দেখা যায় মাতৃপ্রধান পরিবারে মেয়েরাই শুধু কি করে, আপনারা দেখবেন নৃগোষ্ঠীর মধ্যে বিশেষ করে হয় এগুলো, মাতৃপ্রধান পরিবারে তারা মেয়েরা বাইরে কাজ করবে, ছেলেরা ঘরে থাকবে, এটা তাদের একটা নিয়ম। এরকম যে নিয়মগুলো আইনের মতো করে প্রচলিত হয়ে যায় সমাজে, সেগুলো হলো প্রথা। একটা খুব সুন্দর উদাহরণ পড়বেন আপনারা, পায়ে পানি ঢেলে দিলেই কি হয়ে যায়? বিয়ে হয়ে যায়। তো এরকম যেমন আমাদের মুসলমানদের মধ্যে যখন কলমা পড়ে তখন বিয়ে হয়ে যায়, তাই না? আগে যখন এত রেজিস্ট্রির ইয়ে ছিল না, তখন কিভাবে বিয়ে হতো? আছে আমাদের দাদা দাদিদের আমলে রেজিস্ট্রির কোনো কাগজ নাই। এগুলো প্রথা, যুগের পর যুগ এভাবে চলে এসেছে। আইনের চেয়েও অনেক সময় প্রথা শক্তিশালী হয়ে যায়। তাহলে অধিকার এবং প্রথা একটু, অত আমরা ডক্টরেট না করলেও একটু হালকা করে বুঝলাম। এবার আসেন আসলে এই অধিকার যে আপনি দাবি করছেন, মনে করেন যে কে, হুমায়ুন কবির ভাইয়া, রুমা রায়, তারা কি করলো, যে কোনো একটা অধিকার দাবি করলো। আমার বাড়ির পাশ দিয়ে একটা চিকন একটা গলি আছে, সবাই যাওয়া আসা করে, আমি হঠাৎ করে গলিটা বন্ধ করে দিলাম। তারা কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করলো যে সে আমাদের রাস্তা বন্ধ করেছে, অধিকার নষ্ট করেছে। এইভাবে যখন তারা কোর্টে গিয়ে মামলা দায়ের করলো, তখন আদালত দেখবে কিনা যে এই জায়গাটা মূলত কার, আসলেও তারা মামলা করার অধিকার রাখে কিনা, এগুলো কিন্তু খুঁটিয়ে দেখবে। এই সময় এই অধিকার আছে কিনা, অধিকারের অস্তিত্ব ছিল কিনা, তারা ওই রাস্তা আগে থেকে ব্যবহার করে কিনা, এই সকল বিষয় আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে 13 ধারায়। যদি ওই জমি নিয়ে ঝামেলা হয়, এমন কোন একটা জমি নিয়েই ধরেন ঝামেলা হয়ে গেল, দীর্ঘদিন যাবত ওই জমিটা কেউ ব্যবহার করে আসছে, কোন একটা জায়গা ব্যবহার করে আসছে, পরবর্তীতে আদালতে কি হবে, যদি দলিল থাকে আদালতে এটাও 13 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়ে যাবে। বুঝতে পারতেছি ঘটনাগুলো? এখানে ভেতরের যে কথাগুলো সব সেম সেম, শুধু অধিকার একবার বলেছে, একবার প্রথা বলেছে। কি বলেছে একটু দেখি। যেখানে প্রশ্ন, আদালতের প্রশ্ন কি, মানে বিচার্য বিষয় হলো আসলেও আপনি যে অধিকার দাবি করলেন এই অধিকারের অস্তিত্ব আছে নাকি নাই। যদি অধিকার বা প্রথার অস্তিত্ব রয়েছে কিনা এটাই আদালতের প্রশ্ন হয়, তখন
যে কারবার দ্বারা, কারবার মানে ব্যবসা বলা হয়, বা কারবার মানে ব্যবসাও বোঝায়, বা যে মাধ্যমে আপনি এই অধিকারটা পেয়েছেন, এই প্রথা সৃষ্টি হয়েছে, দাবি করা হলো, ওনারা দাবি করতেছে, কেউ স্বীকৃতি দিচ্ছে, কেউ অস্বীকার করলো যে না, আমি অস্বীকার করতেছি যে না, এখানে ওনাদের অধিকার নাই। এই সমস্ত বিষয়গুলো কি হবে, আদালতে প্রাসঙ্গিক হবে, হতে পারে ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ বা অসঙ্গতিপূর্ণ। আমি চাইবো আমার দিক থেকে দলিল দস্তাবেজ দেখাতে, তারা চাইবে তাদের দিক থেকে ডিফেন্স নিতে, তাই না? এরকমই তো ঘটনাটা ঘটে। সেটাই বলছে যে অধিকার এবং প্রথা নিয়ে যদি প্রশ্ন ওঠে আদালতে, আসলেই এই অধিকার তার আছে কিনা, এই প্রথার অস্তিত্ব এখনো চলমান কিনা, এই প্রশ্ন উঠলে কোথা থেকে এই প্রথা এলো, কিভাবে এই অধিকার আপনি পান, এই বিষয়গুলো আদালতে কিভাবে সৃষ্টি হলো, কিভাবে এটা আমল করা হচ্ছে কিনা, প্রথাটা এখনো আমল করে কিনা, এই প্রবীণ লোকদেরকে ধরে ধরে নিয়ে এসে আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে, বা জিজ্ঞাসাবাদ করা হয়। সাধারণত যারা জানে তাদেরকে কি করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। বুঝতে পারলাম? এই ছিল 13 ধারা। একটু ভেতর থেকে পড়তে হবে কয়েকটা লাইন। অধিকার কত প্রকার? 3 প্রকার। গণ, সাধারণ, ব্যক্তিগত। প্রথা কত প্রকার? প্রথাও 3 প্রকার। সরকারি, সাধারণ, ব্যক্তিগত। এটা এমসিকিউ দিতে পারে যে প্রথা কত প্রকার, দিবে 3 প্রকার। অধিকার কত প্রকার? 3 প্রকার। অধিকারের ক্ষেত্রে গণ অধিকার, সরকারি অধিকার, গণ অধিকার, সাধারণ অধিকার, ব্যক্তিগত অধিকার। আর প্রথার ক্ষেত্রে সরকারি প্রথা, সাধারণ প্রথা, ব্যক্তিগত প্রথা। এভাবে করে পড়লেই হবে 3 প্রকার করে। এবার আসেন, প্রথা আপনি কিভাবে প্রমাণ করতে পারবেন? এরকম যদি প্রশ্ন দেয় যে কোনো প্রথা আসলেও আছে কিনা, বা কোনো প্রথা চলমান ছিল কিনা, এটা কিভাবে প্রমাণ করা হয়? 2 উপায়ে প্রথা প্রমাণ করা যায়। একটা হলো জনশ্রুতিমূলক সাক্ষ্যের মাধ্যমে, লোকের মুখে মুখে শুনে বেড়াবে। আদালত এগুলো কি করবে, অনুসন্ধান করবে যে আসলে এই প্রথা আছে কিনা। একজন বলল যে বহুকাল আগে থেকে এই প্রথা চলে আসতেছে, এই যে জনশ্রুতিমূলক সাক্ষ্য, কারা কারা জানে এই বিষয়ে, তাদের সাক্ষ্যের মাধ্যমে। আরেকটা হলো, যদি আগে কোনো এই বিষয়ে রায় হয়ে থাকে, সেই রায় থেকেও আদালত সিদ্ধান্ত নিতে পারবে। আচ্ছা, এরপরে আসেন বাটোয়ারা দলিল। বাটোয়ারা দলিল কত ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে? ওই যে অধিকার এবং প্রথার প্রশ্নে 13 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। আসেন আমরা 14 ধারা পড়বো। 14 ধারা হলো, দেখেন কত বিষয়, কতগুলো বিষয় আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। মাঝে মাঝে ক্যামেরাটা বন্ধ করে দেই, মন খারাপ করবেন না, আমার যেহেতু গলায় সমস্যা, একটু পানি টানি খেয়ে ফেলি আর কি। আরে বাবা, মিনিটে ঠাকুরগা পৌঁছে গেছে সে। আচ্ছা, আসেন তাহলে 14 ধারাটা দেখি। 14 ধারাটা একটু কিরকম ধারা জানেন? এতক্ষণ আমরা বাস্তবিক কিছু বিষয় নিয়েছিলাম, এবার হলো মানসিক আলোচনা, মানসিক বিষয় নিয়ে। যে সমস্ত বিষয় না, শরীরও আছে, শরীরও আছে, আবার মনও আছে। হ্যাঁ, যে বিষয়গুলো দেহ, মন, যে বিষয়গুলো মন বা দেহের অবস্থা, অস্তিত্ব, দৈহিক উপলব্ধি আছে কিনা, আপনি ফিল করতে পাচ্ছেন কিনা, এই যে উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে, সেগুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। তাহলে কি দেহের অবস্থা, মনের অবস্থা, দৈহিক উপলব্ধির অস্তিত্ব আদালতে প্রাসঙ্গিক হয় 14 ধারায়। তাহলে দেহের অবস্থা বুঝলাম যে আমার শরীরে জখম করছে, এটা না হয় আদালতে প্রাসঙ্গিক হলো। মনের অবস্থা কিভাবে আদালতে প্রাসঙ্গিক হয়? একটু প্রশ্ন আসছে না মাথায়? আসেন একটু দেখি, দৈহিক উপলব্ধির অস্তিত্ব কিভাবে আদালতে প্রাসঙ্গিক হয়। দেহের অবস্থা তো আপনারা বোঝেনি, তাই না? আসেন একটু দেখি। কোনো একটা মালামাল চোরাই জানার পরেও আপনি চোরাই মালামাল, ও অবশ্যই মনের দোষ আছে, দোষ আছে না? আসেন এই যে মনের দোষ খুঁজে পাওয়া যাবে। কোনো একটা মালামাল, চোরাই মালামাল বা অপহৃত মালামাল জানার পরেও আপনি কি করলেন, অন্য আরেকজন ব্যক্তির নিকটে এই মালামালটা বিক্রি করলেন। আচ্ছা, বিক্রি করার পর ওই মালামালের উপরে, চোরাই মালের উপরে ধরেন মামলা হয়েছে, কোনোভাবে কোর্টে এটা খুঁজে পাওয়া গেছে, মামলা ওই আলামত পাওয়া গেল যে না, এই যে এনার কাছ থেকে চোরাই মাল পাওয়া গেল। আমাকে বললো, রেবেকা আপনি তো চোরাই মাল কিনেছেন। তো আমি তখন বললাম, মহামান্য আদালত, আমি তো চোরাই মাল কিনি না, আমি তো টাকা দিয়ে কিনছি, আমি তো জানতাম না চোরাই মাল। তখন যে ব্যক্তি চোরাই জানার পরেও, আমার এই যে বিষয়টা, আমার মনের মধ্যে যে কোনো অন্যায় বোধ নাই, আমি তো আর জানতাম না এটা চোরাই মাল, আমি সৎ বিশ্বাসে গিয়ে কিনে নিয়ে আসছি, এটা কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে এটা মানসিক অবস্থা কিনা বলেন, মনের অবস্থা কিনা। এইভাবে অনেকগুলো মানসিক বিষয়, যেমন ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হঠকারিতা, কারো প্রতি মঙ্গল কামনা, এগুলো সবগুলো
শারীরিক অনুভূতির অস্তিত্ব আপনি অনুভব করতেছেন, এগুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। উদাহরণ না বললে বুঝবেন না, আসেন একটু দেখি। সবচেয়ে জনপ্রিয় উদাহরণ, এই উদাহরণে পরে নেই এমন কোনো ব্যক্তি নাই। খয়ের কুকুর, কার কুকুর? আজমিন নামক কোন ব্যক্তির কুকুর কার ক্ষতি করলো? আসমা নামক কোন ব্যক্তির ক্ষতি করলো। ক্ষতি করার দরুন আসমা নামক ব্যক্তি সে কি করলো? আজমিন নামক ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করলো আদালতে। এবার আসেন, আজমিন জানতো যে তার কুকুরটি হিংস্র। দেখছেন, আজমিন কি জানতো না তার কুকুর হিংস্র? ইতোপূর্বে কে কে? লিয়াকত, কুলসুমা, শাহাদাত। শাহাদাত এতদিন পর ক্লাসে আসছে, তাকে আমি বহুদিন পরে দেখলাম। আচ্ছা, তারা কি করলো? ইতোপূর্বে কুলসুমা, শাহাদাত, লিয়াকত তারা অলরেডি এই কুকুরের নামে কমপ্লেন করছে, নালিশ করেছিল। এটি প্রাসঙ্গিক বিষয়, বুঝতে পারছেন? তাহলে আজমিন বলতেছে আমার নামে যে আসমা আপু মামলা দায়ের করলো, আমার কুকুর তো ভালো, সে তো পোষা কুকুর, ভ্যাকসিন দেওয়া, এভাবে বলতেছে কোর্টে। আর আমার কুকুরের কোনো দোষ নাই, মহামান্য আদালত, সে তো পোষা কুকুর, কই কাউকে তো কামড় দেয় না। এখন আদালত কি করলো? অনুসন্ধান করে দেখলো বা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলো, আগেও 3 জন ব্যক্তি তার কুকুরের নামে নালিশ করেছে এবং আজমিন সেটা জানতো। তাহলে দেখেন, সে যে জানতো, তার একটা মানসিক অবস্থা না? জেনে শুনে এটা কি দেখেন, অবহেলা। সে অবহেলা করে কুকুরকে ছেড়ে দিয়ে রাখছে। 3 জন লোক যখন কমপ্লেন করলো, সাথে সাথে কুকুরকে বেঁধে ফেলা উচিত ছিল কিনা? তাহলে সে জিনিসটাও অবহেলা করছে। তাহলে এই যে অবহেলার একটা উদাহরণ আমরা পেলাম। কি কি 14 ধারা মোতাবেক কোন কোন বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হয়? দেহ এবং মনের অবস্থা। আমার সাথে সাথে পড়েন। দেহের অবস্থা, মনের অবস্থা, দৈহিক উপলব্ধির অস্তিত্ব। দেহের অবস্থা, মনের অবস্থা, দৈহিক উপলব্ধির অস্তিত্ব। আর কি? ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হঠকারিতা, কল্যাণ কামনা, বিদ্বেষ মনোভাব। আবার ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হঠকারিতা, কল্যাণ কামনা, বিদ্বেষ মনোভাব। আচ্ছা, মনে করেন আপনার ভেতরে হিংসা দিয়ে ভরপুর, আপনি কি করলেন? আপনি কি করলেন? একজনের সুনাম ক্ষুণ্ণ করার জন্য, খেয়াল করেন, একজন ব্যক্তি সুনাম ক্ষুণ্ণ করার জন্য অপরাধমূলক বিষয় প্রকাশ করার অভিযোগে কোন ব্যক্তি অভিযুক্ত হলো। আচ্ছা, ক্ষয়ের সুনাম শূন্য করার জন্য অপরাধমূলক বিষয় প্রকাশ করার অভিযোগে ক অভিযুক্ত হলো। ইতপূর্বে ক্ষয়ের প্রতি বিদ্বেষ প্রদর্শন করিয়া সম্পর্কে প্রকাশিত কোন বিষয় প্রকাশিত হয়ে গেলে সেটি প্রাসঙ্গিক বিষয়। মনে করেন জাহিদ স্যার কি করছে, আমাকে 2-3 দিন আমাকে বলছে যে স্যার আমি তো কোনোভাবে পড়ায় পারতেছি না, আমার একটা নোট তৈরি করে দেন, এভাবে বলছে আমাকে। আমি তো শুনি নাই, আমার উপরে তার একটা আক্রোশ আছে। কিছুদিন পরে সে কি করলো? আমার নামে মামলা করলো। তো আগে যে তার সাথে আমার বিদ্বেষ ছিল, বিদ্বেষের সম্পর্ক ছিল, এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। বুঝতে পারছি ঘটনা? তাহলে মূল ঘটনা কিন্তু বর্তমানের মামলা, কিন্তু আগে যে তার সাথে আমার হিংসা বিদ্বেষ ছিল বা সে যে আমার উপরে হিংসা হয় না এরকম, আমরা কিন্তু জিডি করার সময় লিখতাম পূর্ব শত্রুতার জের ধরিয়া অমুক অমুক নামক ব্যক্তিকে কি করেছে? ভয়ভীতি হুমকি প্রদর্শন করেছে। তো এই যে পূর্বের যে আক্রোশ থাকে, এই বিদ্বেষ মনোভাব, এটাও আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। অবশ্যই সবগুলো উদাহরণ পড়বেন, সাক্ষ্য আইনের উদাহরণ না পড়লে কিছুই বুঝতে পারবেন না। যদি কোনো উদাহরণ সমস্যা হয় আমাকে ফোন দিবেন যে স্যার আমি এই উদাহরণ বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দেব। মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারছি ঘটনা কি কি 14 ধারায় প্রাসঙ্গিক হয়। আপনার ইচ্ছা, মনের ইচ্ছা হতে পারে, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হঠকারিতা, কল্যাণ কামনা, বিদ্বেষ মনোভাব, এই সকল বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে। কতগুলো উদাহরণ আছে কেউ জানেন নাকি? 16টা উদাহরণ আছে। উদাহরণগুলো অবশ্যই আপনারা দেখবেন। 15 ধারায় চলে যাব। এইবার আসেন, ইচ্ছার আরেকটু সম্প্রসারণ হবে। কি হবে? ইচ্ছার আর একটু সম্প্রসারণ হবে। দেখি এবার তাহলে কিভাবে। 15 ধারায় বলা আছে, তাহলে বুঝলাম 14 ধারায় মানসিক বিষয়ও চলে আসে আদালতে। মানসিক বিষয় আদালতে প্রাসঙ্গিক হয়ে যায় 14 ধারা মোতাবেক। 15 ধারায় বলেছে কোন কাজ আকস্মিক নাকি ইচ্ছাকৃত, এই প্রশ্নের উত্তরে যে সমস্ত বিষয় চলে আসে সেগুলো আদালতে প্রাসঙ্গিক। 15 ধারা দিয়ে ক্লাস শেষ, বেশি দিলে নিতে পারবেন না। আচ্ছা, কোন কাজ আকস্মিক নাকি ইচ্ছাকৃত, এই প্রশ্নের উত্তরে যে সমস্ত বিষয়ের প্রভাব থাকে সেগুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়।
কোনো কাজ আপনি হঠাৎ এই কাজের শিকার হলেন, নাকি আপনি ইচ্ছাকৃত এই ঘটনা ঘটালেন, এই ঘটনার সাথে আপনার আগের কোনো ইতিহাস জড়িত আছে কিনা, এগুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। উদাহরণ দেই, আসেন, মনে করেন কি করা হলো, আপনি একটা বাড়ির উপরে বীমা করলেন, এই বীমার টাকাটা পাওয়ার জন্য আপনি নিজের বাড়ি নিজেই আপনি পুড়িয়ে দিলেন। তো আদালতে গিয়ে আপনি বললেন যে মহামান্য আদালত, অমুক জায়গায় আমি বীমা করেছি, আমার বাড়ি তো পুড়ে গেছে, আমার বাড়ি তো পুড়ে যাওয়ার পরে এখন তো আমি কথা ছিল তার আমার বীমার টাকা দিবে, এখন তার আমার টাকা দিচ্ছে না। এবার আসেন মামলা আদালত আমলি আদালতে গ্রহণ করলো, গ্রহণ করার পরে আদালত কি করলো, তদন্ত দিল, পুলিশ অফিসার গিয়ে দেখলো কি এই লোক প্রায় প্রায় এভাবে ঘরে আগুন লাগায় দেয় আর কি করে বীমার টাকার জন্য মামলা দায়ের করে। তাহলে কি বোঝা যাচ্ছে না যে হঠাৎ আগুন লাগছে নাকি সে পুড়িয়ে দিছে, বোঝা যাচ্ছে কিনা? এই যে ঘটনা, দেখেন বর্তমানে যে বাড়ি পোড়া গেল বা সে আগুন লাগালো, এই ঘটনার সাথে আগের ঘটনা তো চলে না। আগের ঘটনা অন্য বীমাকারী সংস্থা ছিল, ধরেন অন্য ঘটনা ছিল, অথচ ধরেন ফ্যাক্টরিতে আগুন লাগায় ফ্যাক্টরি পুড়ে দিছে বা অন্য কিছু করছে, বা গরু টরু ছিল এগুলোর ক্ষয়ক্ষতি সাধন করিয়া ইয়ে করছে, মোটর সাইকেল ছিল একটা এটা পুড়ে ফেলছে। এরকম অন্য যে ঘটনাগুলো যদিও বর্তমান ঘটনার সাথে কোনো মিল নাই, তারপরও ঘটনাটা আকস্মিক ঘটেছে নাকি ইচ্ছাকৃত ঘটেছে, এইটা তদন্ত করতে গিয়ে আগের ঘটনা যদি কিছু একই রকম ঘটনা চলে আসে যেটার সাথে ওই ব্যক্তি নিজে জড়িত, বলা আছে দেখেন যে এমন সদৃশ্য ঘটনা সমষ্টি, সদৃশ্য মানে কি একই রকম, এরকম যদি একই রকম আরো ঘটনা থেকে থাকে যেটার সাথে কর্তা জড়িত, মানে এই ব্যক্তি জড়িত, অপরাধী ব্যক্তি জড়িত, তাহলে তার আগের ঘটনাগুলো বর্তমান মামলায় প্রাসঙ্গিক হয়ে যাবে। বুঝতে পারছি ঘটনা? 15 ধারা কোনো কাজ ইচ্ছাকৃত নাকি আকস্মিক। একটা জায়গায় হঠাৎ আগুন লাগলে আপনি তো বুঝতেই পারবেন যে কোন জায়গায় হঠাৎ আগুন লাগে। আবার একটা লোক ইচ্ছাকৃত ভাবে তার বাড়িটা পুড়িয়ে দিয়েছে, দিয়ে আবার বিমার টাকার জন্য মামলা দায়ের করেছে, তখন আপনি গিয়ে দেখলেন যে সে তার ঘরটা কুঁড়ে ঘর, তেমন কোনো কিছুই নাই। আবার এর আগেও 2বার এইভাবে সে এই ধরনের ঘটনা ঘটাইছে। তো আগের যে ঘটনা সেগুলো যদিও বর্তমান মামলার সাথে কি প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক কিন্তু নয়, তারপরেও এই 15 ধারায় প্রাসঙ্গিকতা দিয়েছে। প্রথমেই বলছিলাম না যে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় ছাড়া আপনি সাক্ষ্য দিতে পারবেন না, 5 ধারা রেস্ট্রিক্টেড করে দিছে। পরবর্তীতে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আবার পরের ধারাগুলোতে ধীরে 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 প্রাসঙ্গিক বানিয়েছে তারা। না হলে একটা মামলা কিভাবে প্রমাণ হবে বলেন? শুধু যদি বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ে কথা হয়, প্রাসঙ্গিক বিষয়টাকে প্রমাণ করার জন্য অনেক সময় ডালপালা চলে আসে, আসে না? তো এইটাই পরবর্তী ধারাগুলোতে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসকে তারা প্রাসঙ্গিকতা দিয়েছে, যে যাতে করে মামলা প্রমাণ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা সহজ হয়। এই লোকের যে আগের ঘটনা যদি বলে যে এই মামলার সাথে তো আগের ঘটনা কোনোভাবেই যায় না, একজন লোক খুন করছে 50 বছর আগে, তাই বলে এবারের খুনেও আপনি তাকে আসামি বানাবেন? সে তো ভালো হয়ে যেতে পারে, তাই না? তো এই আগের ঘটনা এখন কিভাবে আসলো, এরকম যদি হয়, এরকম যদি জিজ্ঞাসা করে, কিন্তু এই 15 ধারা তখন বাধা হয়ে দাঁড়াবে যে ইচ্ছাকৃত সে এরকম করে, আরো 2-4 বার এরকম করছে, আকস্মিক নাকি ইচ্ছাকৃত, এই প্রশ্নের উত্তরে তখন যে যে বিষয়গুলো চলে আসবে তদন্তে, সেগুলো সব 15 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একটু আমরা রিভিশন দেই, কি কি পড়লাম আজকে। 11 ধারা পড়েছি। নর্মালি যে বিষয়গুলো প্রাসঙ্গিক হয় না, যে সকল বিষয় অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয় 2টি ক্ষেত্রে, একটা হলো কি ঘটনার সাথে গরমিল হওয়ার পরেও, অসঙ্গতিপূর্ণ হওয়ার পরেও এটি আদালতে প্রাসঙ্গিক হয়, সেই বিষয়গুলো স্বয়ং বা অন্যান্য বিষয়কে জড়িত করে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে। নীতি কয়টা? 2টা নীতি। শর্ত কয়টা? 2টা শর্ত। 12 ধারায় কি বলেছে? ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত বিষয় আদালতকে হেল্প করে যে ক্ষতির পরিমাণ ঠিক কতটা হবে, এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। 13 ধারায় বলেছে অধিকার এবং প্রথার অস্তিত্ব আছে কিনা, এটাই যখন আদালতের প্রশ্ন, তখন এই অধিকার কবে থেকে চলে আসছে, এই অধিকার সংক্রান্তে কোনো দলিল আছে কিনা, এই প্রথা কতদিন থেকে আমল করা হচ্ছে, হ্যাঁ, এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। 14 ধারায় বলা হয়েছে দেহের এবং মনের অবস্থা, দৈহিক উপলব্ধির অস্তিত্ব বা ইচ্ছা, জ্ঞান, এটাও কিন্তু এগুলোও কিন্তু মনের অবস্থা, ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, হঠকারিতা, কারো প্রতি মঙ্গল কামনা, কারো প্রতি বিদ্বেষ মনোভাব, এগুলো আদালতে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে যেতে
পারে। 15 ধারায় কি বলেছে, কোনো কাজ আকস্মিক নাকি ইচ্ছাকৃত? এখানেও কিন্তু ইচ্ছা আছে। 14 ধারায় হলো একবারের ঘটনার কথা বলা হয়েছে, যে আপনি এই কাজটা ইচ্ছা করে করেছেন কিনা। আর 15 ধারায় পুনরাবৃত্তি, আগেও সে করেছে কিনা, ওই ঘটনারই ধারাবাহিক অংশ কিনা। এই হলো 15 ধারা 14 ধারার পার্থক্য। একই কিন্তু মানসিক বিষয় দুটোই। 14 ধারা হলো কোনো কাজ ধরেন প্রথমবার কেউ করলো, সে জানতো কিনা, স্বেচ্ছায় এটা করেছে কিনা। আর 15 ধারায় হলো যে এভাবেই সে করে আসে কিনা দীর্ঘদিন যাবত, এইটা দেখার বিষয় 15 ধারায় প্রাসঙ্গিক হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে সাক্ষ্য আইনের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। একটু শুনবো আপনারা বুঝেছেন কি বোঝেননি।